কথা শোনা যাচ্ছে? Yes, ma'am. তোমাদের কয় উইক ক্লাস আছে? প্রথমে আজকে একটা ছোট টপিক শুরু করি, এটা হচ্ছে শিয়ার সেন্টার। জাস্ট থিওরিটা একটু বুঝাবো, একটা প্রবলেম দেখাবো, এরপর আরেকটা টপিক। এটা হচ্ছে শিয়ার সেন্টার। শিয়ার সেন্টারটা কি আগে একটু বোঝার চেষ্টা করি। এই সাইডটা দেখো, ইউজুয়ালি আমরা যে ক্রস সেকশন গুলো ইউজুয়ালি দেখি সেগুলো সবই সিমেট্রিক্যাল, অ্যাজ ইউজুয়াল আগের মতো আনসিমেট্রিক্যাল বেন্ডিং এর মতো শিয়ার সেন্টারের প্রবলেমটা। কিন্তু যখন নন আনসিমেট্রিক্যাল সেকশন হবে, যেমন ধরো এই সি শেপের মতো, যেটা এটা কিন্তু আসসালামু আলাইকুম ম্যাম। বলবা আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম সাউন্ডটা একটু আস্তে আস্তে হইতেছে। শোনা যাচ্ছে না? ম্যাম শোনা যাচ্ছে, সাউন্ডটা একটু লো আর কি। আমি তো অনেক জোরেই কথা বলতেছি, কি করবো? এখন কি বেশি শোনা যায়? দেখো তো। ম্যাম রেকর্ড করলে শোনা যাচ্ছে? কথাই তো বলতেছি না। শোনা যাচ্ছে নাকি? জি ম্যাম শোনা যাচ্ছে। ম্যাম শোনা যাচ্ছে। শিয়ার সেন্টারটাকে একটু দেখি, যে যদি ধরো এরকম একটা সি সেকশন, হ্যাঁ, এখন ধরো এই যে ইউজুয়ালি সি সেকশনের সেন্ট্রয়েডটা কোথায় হবে? একটু একটু ডান দিকে হওয়ার কথা। তুমি যদি সেন্ট্রয়েড ক্যালকুলেশন করো, দেখবে যে এক্স বারটা এই দিকে এরকম কোনো জায়গায় হবে। এখন এই জায়গায় যদি তুমি কোনো লোড অ্যাপ্লাই করো, এই যে শিয়ার ফোর্সটা যদি সেন্ট্রয়েড অফ দ্য নন সিমেট্রিক্যাল সেকশনে যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে কি হবে? তুমি দেখো তাহলে কি হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে সেকশনটা একটু বেঁকে যাচ্ছে, এটাকে টুইস্টিং বলা হচ্ছে। ইট উইল টুইস্ট। The reason behind this is the internal shear flow which causes a net torque in the cross section. আমরা পরের ছবিতে দেখি। এটার কারণ হচ্ছে যে এটাতে একটা যেমন ধরো তুমি যখন একটা এক্সটার্নাল শিয়ার ফোর্স দিচ্ছ, সেটার কারণে আমরা যে একটা ভিকিউ বাই আইবি এক্সপ্রেশন করেছিলাম, মনে আছে কিনা? ওটা হচ্ছে যে ওই যে মোমেন্টের কারণে এবং শিয়ার ফোর্সের মানে কম বেশির কারণে একটা শিয়ার ফ্লো হয়। সেটা হচ্ছে ইন্টারনাল শিয়ার ফ্লো এক্সটার্নাল অ্যাপ্লাইড লোডের কারণে। এটার কারণে এই সব লোড, যেমন এখানে এই ওয়েভ ফ্লেঞ্জের মধ্যে কিছু লোড থাকবে, ওয়েভের এই ফ্লেঞ্জের মধ্যে কিছু লোড থাকবে। এই লোডগুলো যখন সামেশন করা হবে, এগুলো তখন একটা মোমেন্ট বা টর্ক ক্রিয়েট করবে। সেই টর্কটার কারণে আসলে কি হবে, এইটা এই যে দেখো এই ছবিটা একটু খেয়াল করো, এই ছবিটাতে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কমন সেন্স। তুমি যদি প্র্যাকটিক্যালি করে দেখো এরকম একটা ব্যাপার, দেখবে যে জিনিসটা একটু বাঁকায় গেছে। বাঁকানোর কারণটা হচ্ছে আসলে ইন্টারনালি মেকানিক্সের পয়েন্ট অফ ভিউতে এখানে আসলে যে ইন্টারনাল শিয়ার ফ্লোটা হচ্ছে, সেটার কারণে যে মোমেন্ট ডেভেলপ করতেছে, সেই কারণে সে আসলে এই যে দেখো এইভাবে উপরের অংশটা একটু ওদিকে চলে গেছে। ঠিক আছে, এখন তাহলে আমরা কিভাবে এটাকে ওভারকাম করতে পারি? We can apply the shear force at an offset such that the torque caused by the shear force, or এখানে the force হবে, force balance the torque caused by the reaction shear flow। তার মানে এই যে শিয়ার ফ্লো যেটা হচ্ছে রিঅ্যাকশন, এটা হচ্ছে আমার এক্সটার্নাল শিয়ার ফ্লো। মানে এই ক্ষেত্রে ধরো এই লোডটা বিটা, হ্যাঁ, এটার কারণে সেকশনের মধ্যে ইন্টারনাল শিয়ার ফ্লো হচ্ছে।
সেটার কারণে আবার একটা মোমেন্ট ক্রিয়েট হচ্ছে, যে মোমেন্টের কারণে আসলে এই টুইস্টিংটা হচ্ছে। এই টুইস্টিংটা কিন্তু আসলে দেখো এই ফোর্সের কারণে কিন্তু আসলে হচ্ছে না। তুমি নরমালি চিন্তা করো এই ফোর্সের কারণে হলে তো নিচের দিকেটা বেশি বাঁকা যাওয়ার কথা, কিন্তু আসলে এটা উপরের অংশটা বেশি বাঁকা যাচ্ছে, কারণ হচ্ছে এখানে যে ইন্টারনাল যে শেয়ার ফ্লোটা ডেভেলপ করছে সেটার কারণে যে মোমেন্ট হচ্ছে সেই মোমেন্টটা আসলে এটাকে উপরের দিকে এরকম বেশি ফেলায় দিচ্ছে। তাহলে সেটা ওভারকাম করার প্রসেস হচ্ছে যে যদি আমরা এই ফোর্সটাকে এই জায়গায় অ্যাপ্লাই না করে আরেকটু দূরে অ্যাপ্লাই করতে পারতাম, একটা শিয়ার সেন্টার বলে একটা টার্ম আছে, সেই জায়গায় যদি অ্যাপ্লাই করতে পারতাম তাহলে এই দুইটা ফোর্সের মোমেন্ট একটা একটাকে নালিফাই করে জিনিসটা আলটিমেটলি স্থির থাকতো। যেমন দেখো এই ছবিটা দেখো, এইখানকার সেকেন্ড পিকটা দেখো, এই সেকেন্ড ছবিটা দেখো, যেমন এখানে প্রথমবারে এই জায়গায় অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে, এই কারণে দেখো এই জিনিসটা এইভাবে উপরের দিকে কেমন জানি হেলে গেছে, বাঁকায় গেছে। তুমি যখন সেকেন্ডলি যখন এইটা এই জায়গা থেকে একটু দূরে করে এইদিকে অ্যাপ্লাই করছো তখন যেটা হচ্ছে এখনো ইন্টারনাল শেয়ার ফ্লো ডেভেলপ করতেছে, কিন্তু সেটা যে মোমেন্টটা দিচ্ছে এইটা ওই সেন্টারের সাপেক্ষে এইটার মোমেন্টটা একটা একটাকে ব্যালেন্স করে দেখো জিনিসটা কিন্তু স্থির আছে। খেয়াল করছো একই লোড কিন্তু পজিশনের হেরফেরের কারণে বা মানে ওই শিয়ার সেন্টারে অ্যাপ্লাই করার কারণে এখন কিন্তু আর সে এরকম বাঁকায় গেল। ঠিক আছে, এইটাই হচ্ছে শিয়ার সেন্টারের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এই ছবিটা হিবলারের বই থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে প্র্যাকটিক্যালি জিনিসটা হচ্ছে এটা। এখন তাহলে এই যে ডিসটেন্সটা, এই যে ধরো এই জায়গা থেকে এই যে ডিসটেন্সটা, এই যে এখানে একটা ডিসটেন্স দেখতে পাচ্ছ, এই ডিসটেন্সটাকে বের করাটাই হচ্ছে আমাদের কাজ। আজকের ক্লাসটাতে প্রথমত আমরা শিয়ার সেন্টার বের করাটা শিখবো। আচ্ছা, শিয়ার সেন্টার বের করা শিখবো। এখন শিয়ার সেন্টার বের করার প্রসিডিউরটা খুবই সিম্পল। এখানে আসলে অনেক জায়গায় অনেক ধরনের এক্সাম্পল দেওয়া আছে বিভিন্ন বইতে, তো আমি সিঙ্গারের বইয়ের এক্সাম্পলটাই তোমাদেরকে ক্লাসে দেখাবো, কারণ ওটা একটা নিউমেরিক্যাল এক্সাম্পল। নিউমেরিক্যাল এক্সাম্পল বলতে মানে ধরো ওখানে প্রত্যেকটা জিনিসের একটা ভ্যালু আছে, ধরো 2000, 5000, 10,000 এইভাবে করলে না অঙ্ক করতে সুবিধা হয়। কিন্তু যদি ওই যে থাকে না যে বি টি ই এইভাবে হলে একটু অঙ্ক মানে একটু দেখতে অসুবিধা হয়, অঙ্ক বুঝাতে আমার অসুবিধা হয়। তো ওরকম প্রবলেম গুলো দেখবো অনেক আছে এক্সাম্পলে বিভিন্ন বই। আমি আসলে একটা নিউমেরিক্যাল এক্সাম্পলই দেখাবো। আর প্রথমে প্রসিডিউরটা কি, তাহলে কিভাবে শেয়ার সেন্টার ক্যালকুলেট করা যায় দেখো। we can calculate the shear center E। শিয়ার সেন্টারকে ই দিয়ে ডিনোট করা হয় বাই টেকিং, মানে ইটা আসলে হচ্ছে এক্সেন্ট্রিসিটি থেকে ইটা আসছে, এক্সেন্ট্রিসিটি মানে বিকেন্দ্রিকতা যেটাকে বলে, by taking the sum of the moments about O for the forces acting due to Q। Q মানে হচ্ছে ইন্টারনাল শিয়ার ফ্লো, খেয়াল আছে VQ by IB, ওখানে Q একটা টার্ম থাকে, আর VQ by I কে বলা হয় Q, আর যখন B দিয়ে ভাগ করে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় টাউ বা শিয়ার স্ট্রেস। ঠিক আছে, তার আগ পর্যন্ত এটাকে শিয়ার ফ্লো কিউ বলে, মানে হচ্ছে শিয়ার ফ্লো এর কারণে যে মোমেন্টটা সেটা এবং মোমেন্ট কস্ট বাই পি অ্যাক্টিং অ্যাট ই, এই দুইটাকে যখন ইকুয়েট করা হবে সেখান থেকে আমি ইটা পাবো। এই যে দেখো এখন এই ছবিটা খেয়াল করো, এই ছবিটা হচ্ছে এই যে দেখো এফ এফ বলতে বোঝা যাচ্ছে ফ্লেঞ্জের মধ্যে দিয়ে কত শিয়ার ফোর্স হচ্ছে, ওয়েভের মধ্যে দিয়ে কত হচ্ছে সেটাকে এফ ডাব্লিউ দিয়ে ডিনোট করা হলো, আবার উপরে আরেকটা ফ্লেঞ্জ সেটা দিয়ে সেটাকেও এফ এফ দিয়ে ডিনোট করা হলো। ফোর্স ডিউ টু শিয়ার ফ্লো কিউ, এগুলোকে মানে শিয়ার ফ্লো কিউ এর কারণে যে ফোর্স গুলো সেগুলোকে এই এফ 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 ডাব্লিউ এবং এফ এফ আবার দিয়ে ডিনোট করা হয়েছে, এবং এটা হচ্ছে আমার এক্সটার্নাল লোড পি। সেটা এখন আমার যদি এটা যদি আমি একটা মানে সেন্টার ধরি, ইউজুয়ালি ইনিশিয়ালি 0 পয়েন্ট, সেখান থেকে আমি ডিসটেন্সটা বের করবো, সেখানে সাপেক্ষে পি এর মোমেন্ট কত এবং এই ফোর্স গুলোর মোমেন্ট কত সেটা যদি আমি বের করতে পারি, এবং মানে আমার থিওরি হবে যে একটা একটা কি ইকুয়েট করবে, থিওরিটাই সেটা যে এই ইন্টারনাল শিয়ার ফোর্স এর কারণে যে মোমেন্টটা ডেভেলপ করবে সেটাকে আসলে নাল করবে হচ্ছে এক্সটার্নাল ফোর্সটা। তো সেই এক্সটার্নাল ফোর্সটা আসলে কত দূরে থাকলে এখানকার মোমেন্টটা 0 আসবে সেটাই হচ্ছে শিয়ার সেন্টার। তো তাহলে ধরো এক্সটার্নাল ফোর্সটা ই ডিসটেন্সে থাকলে ধরো যে মোমেন্টটা হবে পিই, সেটা আসলে তাহলে ইন্টারনাল শিয়ার ফ্লো, যে এফ এফ আর ডিসটেন্সটা ধরো হচ্ছে এই যে ডি, মানে এই দুইটা মিলে একটা ডেভেলপ মোমেন্ট টর্ক। ওই যে মোমেন্ট টার্মের কথা মনে আছে যে দুইটা ইকুয়াল টাইপের ফোর্স বা হোয়াট এভার ফোর্স একই ডিসটেন্সে থাকলে সেটাকে আমরা টর্ক বলি। তাহলে এই এফ এফ দেখো দুইটা একই মানে ডি ডিসটেন্সে
একই অ্যামাউন্টের ফোর্স এই ক্ষেত্রে এবং দুইটার ডিরেকশন আলাদা, সেক্ষেত্রে একটা টর্ক ডেভেলপ করতেছে, সেটার ভ্যালু হবে ফোর্স ইনটু ডিসটেন্স। ঠিক আছে, সেটা হবে এক্সটার্নাল পিই এর সমান, সেখান থেকে আমি ইটা বের করতে পারবো। এটাই হচ্ছে সিম্পলি শিয়ার সেন্টার বের করার থিওরি। ঠিক আছে, আচ্ছা এখন তোমরা আরো মোর ডিটেইলস এর জন্য স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস বাই সিঙ্গার এন্ড পাইটেলের আর্টিকেল 13.7 এবং আর্টিকেল 13.8 টা পড়বে। ওখানে এই জিনিসগুলো আরেকটু ডিটেইল করে লেখা আছে, এগুলো এটা আর্টিকেলগুলো একটু পড়বো। আচ্ছা ভালো কথা। এখন আমি এটা সিঙ্গারের বইয়েরই একটা एग्जांपल, সেটা আমি একটু দেখাই। If the vertical shear force if the vertical shear force acting on the thin wall channel section is এই ফিগারে ধরো এটা হচ্ছে আমার একটা সি সেকশন। ইউজুয়ালি শিয়ার সেন্টারটা এমন ধরনের সেকশন আছে যেটা আসলে আনসিমেট্রিক, মানে এটা এক এক্সিস, ধরো তুমি যদি এক্স এক্সিস এর সাপেক্ষে চিন্তা করো এটা হচ্ছে সিমেট্রিক, বাট যদি এক্স ওয়াই এর সাপেক্ষে চিন্তা করো এটা কিন্তু আনসিমেট্রিক, মানে এটা আই সেকশন না বা রেক্টেঙ্গুলার সেকশন না, সেসব ক্ষেত্রেই শিয়ার সেন্টারের কনসিডারেশনটা আসবে, সেক্ষেত্রে এরকম টুইস্টিং ডেভেলপ করবে। আচ্ছা এখন থিনওয়াল চ্যানেল সেকশনে যদি 2000 নিউটন ফোর্স থাকে, কম্পিউট এন্ড ইলাস্ট্রেট দ্য শিয়ার ফ্লো এন্ড ডিটারমাইন দ্য শিয়ার সেন্টার। আচ্ছা ভালো কথা, মানে হচ্ছে এখন শিয়ার সেন্টার ডিটারমাইন করতে বলছে। তাহলে এখানে দেখো সেকশন প্রপার্টি গুলো দেওয়া আছে। আচ্ছা আমাকে আমার ফোর্সটা হচ্ছে এই যে এক্সটার্নাল শিয়ার ফোর্সটা দেখো এই যে 2000 নিউটন উপরের দিকে এটা কাজ করছে। এখন প্রথম কথা হচ্ছে যে তোমাকে প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েভ এবং প্লেন যে শিয়ার ফ্লোটা বের করতে হবে। শিয়ার ফ্লোর ইকুয়েশন কি ছিল? ভি কিউ বাই আই। ভি কিউ মানে ভিটা হচ্ছে যেখানে এক্সটার্নাল যে ভি শিয়ার অ্যাপ্লাই করা হবে সেটার ভ্যালু, কিউ মানে হচ্ছে মনে আছে কিউ মানে হচ্ছে যার যার রেসপেক্টিভ এরিয়া এবং মানে পুরো সেকশনের সেন্টার থেকে সেই সেকশনের সেন্টার পর্যন্ত ডিসটেন্স, এটাকে মোমেন্ট অফ এরিয়া বলছিলাম আমরা। মোমেন্ট অফ এরিয়া, এরিয়ার মোমেন্ট বলা যেতে পারে। এবং আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে প্রথম কাজ হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা। এটা সিঙ্গারের বই থেকে, আমার বইয়ের প্রিন্টটা বেশি ভালো না, যেন স্ক্যান করার পরে এই অবস্থা হয়েছে। দেখো করতে পারা যাচ্ছে কি? দেখা যাচ্ছে এমনি মোটামুটি? ইয়েস ম্যাম। তাহলে প্রথম কাজ হচ্ছে দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা। মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার ক্ষেত্রে একটা জিনিস আরেকটা মাথায় রাখবা, শিয়ার সেন্টারের ক্যালকুলেশনগুলো আমাদের যে মেম্বারের জন্য হয় সেগুলো খুব থিন হয়। থিন মানে তুমি চিন্তা করে দেখো এটার মানে এটা লেন্থ হচ্ছে 100 আর উইডথ হচ্ছে মাত্র 2.5 মিলিমিটার। সেক্ষেত্রে তোমার ওই যে একটা টার্ম যেটা বিএইচ কিউব বাই 12, এই টার্মটা যদি এই সেকশনের ক্ষেত্রে চিন্তা করো, বি হচ্ছে এখানে 100, এইচ হচ্ছে 2.5, আড়াইটা যখন কিউব করো সেটা আসলে খুব কম হয়, আবার সেটাকে যখন 12 দিয়ে ভাগ দাও আসলে সেটা খুবই কম হয়ে যায়। এই জন্য বিএইচ কিউব বাই 12 যেগুলো একদম বেশি, বিএইচ কিউব বাই 12 যেগুলো ক্ষেত্রে খুব ছোট, সেই অংশগুলো আমরা নেগলেক্ট করব। ঠিক আছে, ওটা ক্যালকুলেশন আনার দরকার নেই। সেই কারণে দেখো এখানে আই ক্যালকুলেশনের সময় এটা আসছে এই যে এটা 250 হোল মানে 2.5 ইন্টু 250 হোল কিউব বাই 12। এই দেখো 2.5 ইন্টু 250 হোল কিউব বাই 12, আর হচ্ছে এই দুটা প্লেনজের থেকে এটা আসছে, প্লেনজের এটা আসছে এডি স্কয়ার। বিএইচ কিউব বাই 12 টানটা আনলেও খুব একটা বেশি অঙ্কের হেডফেড হবে না, এই জন্য ওরা এটা ক্যালকুলেশনে আনেই না। এই যে দেখো এডি স্কয়ার, এডি স্কয়ারে কি আছে, এ হচ্ছে 2.5 ইন্টু 100, এই যে দেখো 2.5 ইন্টু 100 আর 2.5, এ 2.5 ইন্টু 100 যেহেতু দুইটা সেজন্য 2 দিয়ে গুণ দিলে, আর ডিসটেন্স হচ্ছে 125, টোটাল হাইটটা হচ্ছে 250 যেহেতু প্রত্যেকটা, তাহলে প্রত্যেকটা সেন্টার থেকে এই নিউট্রাল অ্যাক্সিসের ডিসটেন্স হচ্ছে 125 হোল স্কয়ার। সেখান থেকে আইটা বের হচ্ছে 11.07 ইন্টু 10 ইনভার্স মাইনাস 6 মিটার টু দি পাওয়ার 4। আচ্ছা, because of the thin wall the shear flow may be assumed to act along the center line A B C D E of the section as shown in figure 13.6b। shear flowটা এই যে এইভাবে ফ্লো করবে। একটা জিনিস মাথায় রাখবা, যেটা হচ্ছে তোমার শিয়ার মানে শিয়ার এক্সটার্নাল অ্যাপ্লাইডটা যদি উপরের দিকে হয়, শিয়ার ফ্লোটা হবে নিচের দিকে এইভাবে। বুঝতে পারছো? এই যে এইভাবে দেখো, এটার ফ্লোটা খেয়াল করো সবসময়, এই শিয়ার ফ্লোটা মানে জাস্ট এটার উল্টা দিকে হবে, কারণ এটাতে এটাই ইকুয়েট করতেছে, এই শিয়ার ফ্লোটা হবে এরকম। আচ্ছা এটা গেল একটা কথা। এখন শিয়ার ফ্লো কত কত হবে। প্রথম
প্রথমে তো যেখানে এই পয়েন্টে শিয়ার ফ্লো 0, তারপরে এ বি তে শিয়ার ফ্লো কত হবে, কিউবি বের করতেছে, দেখো কিউবি বের করবে, সেটা হচ্ছে ভি কিউ বাই আই। হ্যাঁ, ভি এখানে এটা আসলে ভি আছে, এটা বোঝা যাচ্ছে না এত কথা আসছে লেখাটা, এটা ভি কিউ বাই আই। তোমাদের ফর্মুলা মনে আছে না ভুলে গেছো? ভি কিউ বাই আই বি ছিল হচ্ছে শিয়ার স্ট্রেস, আর সেটার বিটাকে যদি ফেলে দাও সেটা হবে শিয়ার ফ্লো। এই দেখো শিয়ার ফ্লোর মানে ইউনিট হচ্ছে নিউটন পার মিলিমিটার, পার মিটারে বা পার মিলিমিটারে কতটুকু শিয়ার ফ্লো করে, এটা হচ্ছে শিয়ার ফ্লো। বিটা তো হচ্ছে 2000 আমার জানা কথা, আইটা আমি বের করলাম। এখন কিউটা দেখো, কিউ এর ক্যালকুলেশনটা বুঝতে পারো কিনা দেখো। কিউ এর ক্যালকুলেশনটা হচ্ছে, এটা হচ্ছে এই ফ্লেঞ্জের জন্য, এই ফ্লেঞ্জের জন্য কত, ফ্লেঞ্জের এরিয়া কত, 100 ইনটু কত, 2.5। এই যে দেখো 100 ইনটু 2.5, এই সবগুলোকে আসলে মিটারে নিচ্ছে, এই জন্য 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ দিল। আর মানে মেইন সেন্ট্রয়েড থেকে ওটা সেন্ট্রয়েডের ডিসটেন্স হচ্ছে 125, তাহলে 125 এটা হচ্ছে যে কিউবি, মানে বি পয়েন্টের শিয়ার ফ্লো 5646 নিউটন পার মিটার। এ পয়েন্টটা হচ্ছে 0, বি পয়েন্টটা হচ্ছে এটা। আচ্ছা, এখন আরেকটা পয়েন্টে বের করবে, সেটা হচ্ছে সি পয়েন্টে। সি পয়েন্টে শিয়ার ফ্লো কত হবে দেখো, সি পয়েন্টে শিয়ার ফ্লো হবে বি পয়েন্টে যা আছে সেটা তো থাকবে, তার সাথে আবার এই বাকি অংশটুকু। এটা কি মনে আছে কিনা শিয়ার ফ্লো কেমনে বের করে, যে উপর দিক থেকে আস্তে আস্তে নিচে নামতে থাকে, যত আগেরটার সাথে যোগ হয়। এ পয়েন্টে তো 0, বি তে তো এ বি তে যা আছে তা, সি তে যখন আসবে তখন এ বি তে যা আছে, যেমন এই 5646 এর সাথে বিসি এর পোরশনটাও যোগ হবে। এই যে দেখো বিসি এর পোরশনটা যোগ হচ্ছে, কিউবি তো থাকবে 5646 যেটা কিউবি, তার সাথে বিসি পোরশনে যেটুকু ভি কিউ বাই আই আছে সেটা যোগ হবে, ভি কিউ ভি বাই আই। আর কিউটা হচ্ছে এই যে দেখো বিসি পোরশনের কিউ, বিসি পোরশনের থিকনেস হচ্ছে 2.5, হাইট হচ্ছে 125, আর সেন্ট্রয়েডাল ডিসটেন্স হচ্ছে 125। যেহেতু এটা টোটালটাই 125, তাহলে এর সেন্ট্রয়েড থেকে একটু পর্যন্ত ডিসটেন্স হবে 125 এর অর্ধেক, তাই 125 এর অর্ধেক। সেখান থেকে এই পোরশনে পাইলো হচ্ছে 3529, আর আগেরটার সাথে যোগ করে টোটাল পাচ্ছে হচ্ছে 9175। আচ্ছা, এখন দেখো as shown in figure 13.26b the shear flow। তোমরা এই সাইডটা যদি না বুঝতে পারো, তোমরা ফিঙ্গারের বই উল্টায় এই ক্যালকুলেশনটা দেখো, ঠিক আছে? the shear flow from a to b varies directly with the distance from a to a, but from b to c to d it varies along a parabolic arc, the average shear flow। কেন প্যারাবোলিক আর্ক হচ্ছে বলো তো? কারণ হচ্ছে এখানে মানে এ থেকে বি থেকে আসলে মানে যত ডিসটেন্স বাড়তেছে, মানে যেমন ধরো তুমি যদি এ বি এর মাঝামাঝি একটা পয়েন্টে চিন্তা করতা, তাহলে যেটা হতো ওই অতটুকু, ধরো এ বি এর মাঝামাঝি একটা পয়েন্ট আমি সাপোজ ধরলাম যে এফ, একটু এখানে লিখি, এখানে ধরো ধরলাম যে এফ, এফ ধরো হচ্ছে এ আর বি এর মাঝামাঝি, মানে যেটার তাহলে ডিসটেন্স হবে 50, তাহলে ওই জায়গায় শিয়ার ফ্লো হবে ধরো কিউ এফ। যদি ভাবি, বড় করে দেখা যাচ্ছে লেখা, কিউএফ যদি ভাবি তাহলে সেটার কিউএফ হবে ওই যে ভি তো 2000 আছে, ভাগ হচ্ছে আই, আইটা হচ্ছে যা আসে তাই, আর ইনটু হবে ওই জায়গায় মোমেন্ট অফ এরিয়া, এটার এরিয়া হবে 100 এর অর্ধেক 50 ইনটু হচ্ছে 2.5 ইনটু হচ্ছে ওইটার সেন্ট্রয়েড যেটা আসে। বুঝতে পারছো তোমরা আমার কথাটা? তাহলে এই কারণে মানে এই জায়গাটাতে আসলে কাইন্ড অফ, যেহেতু এটা মানে এটা 50 হবে, 60 হবে, 70 হবে, এভাবে বিতে যেতে যেতে 100 হয়ে যাচ্ছে, এই জন্য এটা বাড়বে হচ্ছে আসলে ট্রায়াঙ্গুলার হিসেবে। কিন্তু যখন সিডি পোর্শনে আসবে, সিডি পোর্শনে অলওয়েজই কিন্তু এই বি এ যা আছে সেটা অলওয়েজ অ্যাড হবে। এই যে দেখো এটা কিন্তু ফিক্স 5646, এটা এই পোর্শন থেকে আসলে আসছে, এর সাথে বাকি এই পোর্শনটা যোগ হবে, সেই কারণে এটা একটা আসলে প্যারাবোলিক শেপ। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা গেল মোটামুটি শেয়ার ফ্লো। আল্লাহ জানে কি বুঝছো তোমরা, কোনো কথাবার্তা বলছো না দেখো। আচ্ছা, এটা গেল তাহলে কিউসি এবং কিউবি বের করলো। আচ্ছা, তাহলে এটাও বোঝা গেল। এখন হচ্ছে যে ফোর্সটা বের করবো। হ্যাঁ, আচ্ছা, এখন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে the average shear flow in the wave is therefore, তাহলে শিয়ার মানে
এখন আমাদের ক্যালকুলেশনে আসলে এভারেজটা নিয়ে কাজ করতে হবে, কারণ হচ্ছে যেহেতু এক একটা পয়েন্টে এক এক রকম আসতেছে, আমি যখন ফোর্স বের করব তাহলে আমি এভারেজটা থেকে ফোর্সটা বের করব, শিয়ার ফ্লো থেকে ফোর্স বের হবে। দেখো ফোর্সটা হবে শিয়ার ফ্লো ইনটু ডিসটেন্স, খুবই স্বাভাবিক, কারণ শিয়ার ফ্লো এর ইউনিটটা দেখো নিউটন পার মিটার, সেটাকে যখন তুমি একটা ডিসটেন্স দিয়ে গুণ দিয়ে দিবা তখন সেটা কি হয়ে যাবে, শুধু নিউটন হয়ে যাবে, এবং সেই ডিসটেন্সটা হবে ওই যে রেসপেক্টিভ পোর্শনের লেন্থটার সমান। যেমন ধরো ওয়েভের ক্ষেত্রে যদি চিন্তা করি, ওয়েভের লেন্থটা দিয়ে গুণ দিবা তাহলে ওইটা হবে ওয়েভের জন্য ফোর্স। হ্যাঁ, আচ্ছা যখন ফ্লেঞ্জের জন্য করতে যাবা তখন ফ্লেঞ্জের যে শিয়ার, দেখো ফ্লেঞ্জের ক্ষেত্রে তুমি একটা জিনিস দেখো, ফ্লেঞ্জের শিয়ার ফোর্সটা এ থেকে বি পর্যন্ত ট্রায়াঙ্গুলারলি ভ্যারি করছে। এখন যদি তুমি শুধু চাও যে এই যে ফ্লেঞ্জে এই ফোর্সটা কত হবে শিয়ার ফ্লো এর কারণে, তখন তুমি যেটা করবা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, মানে ওই যেটাকে একটা এভারেজ করবা, তো হাফ ইনটু ভূমি তো না, হাফ ইনটু উচ্চতা মানে 5646 এর এভারেজটা নিয়ে এ বি এর লেন্থ দিয়ে গুণ দিলে তুমি আসলে এই 282 পাবে। সিমিলার প্রসিডিউর এখানেও করবে, আর সিমিলারলি এই জায়গাতেও এভারেজ শিয়ার ফ্লোটা নিয়ে সেটাকে লেন্থ দিয়ে গুণ দিলে তখন আমরা সেখানকার টোটাল ফোর্সটা বের করতে পারবো। এই কারণেই এই যে এভারেজের কনসেপ্টটা আছে, কিউ এভারেজ। কিউ এভারেজ হচ্ছে ওই যে ওয়েভের ক্ষেত্রে 5646 তো ফিক্স থাকবে, আর হচ্ছে ওইটা যেহেতু প্যারাবোলিক কার্ভ, প্যারাবোলার এরিয়া হচ্ছে 2/3 অফ ওই যে যেটা হাইট সেটা, সেখান থেকে এটা 8000, সেটা কিন্তু 2/3, বইতে ভালো করে বোঝা যাবে, আমার এই স্লাইডে বোঝা যাচ্ছে না, ছবিটা ভালো না, ঠিক আছে, সেখান থেকে এটা 8000 পাচ্ছে, 8000 কে ওয়েভের লেন্থ দিয়ে গুণ দিচ্ছে, লেন্থ দিয়ে গুণ দিয়ে ফোর্স পাচ্ছে। আচ্ছা ফ্লেঞ্জের ক্ষেত্রে হবে কিউ এভারেজ হবে হাফ ইনটু 5646, সেটাকে ফ্লেঞ্জের লেন্থ দিয়ে গুণ দিচ্ছে, যেটা 100 মিটার, মিটার মানে 100 মিলিমিটার, মিটারে কনভার্ট করতে 0.1 মিটার, তো 282 নিউটন। এখন to avoid the twisting of the section, the external shear force F, shear মিস force, এভারেজটা বুঝি নাই, এভারেজটা কিভাবে বের করবো এটা? তুমি তো ধরো আমাদের কাজটা কি হবে, শিয়ার সেন্টার বের করার জন্য আসলে এই যে দেখো ফোর্স ডিউ টু শিয়ার ফ্লো কিউ, এই ছবিটা একটু খেয়াল করো। হ্যাঁ, এই ছবিটা দেখো, এখানে কি বলছে, মানে শিয়ার ফ্লো এর কারণে যে ফোর্সটা হবে সেটা যে মোমেন্ট দিবে সেটা হবে যে এক্সটার্নাল ফোর্স শিয়ার সেন্টারে থাকে যত মোমেন্ট দিবে সেটা সমান হবে। তাহলে তোমাকে ফাইনালি বের করতে হবে, পি তো জানো, এই যে দেখো এক্সটার্নাল শিয়ার ফোর্স হচ্ছে পি, পিটা কিন্তু দেখো এই প্রবলেমে দেওয়া আছে, এই যে দেখো তোমার এখানের ক্ষেত্রে এই প্রবলেমের ক্ষেত্রে পি হচ্ছে 2000, ইটা তুমি জানো না, ইটা বের করতে হবে। তাহলে আর যেটা বের করতে হবে সেটা হচ্ছে তোমার এই এফ এফ এবং ডি কত, ডিটা হয়তো তুমি এই সেকশন প্রপার্টি থেকে বের করতে পারতেছো, কিন্তু এফ এফটা জানো না। এফ এফ বের করার জন্য তোমার যেটা লাগবে সেটা হচ্ছে শিয়ার ফ্লো, এফ এফটা হচ্ছে ফোর্স ডিউ টু শিয়ার ফ্লো। করতে পারতেছো লেখাটা? ইয়েস মিস। ইয়েস ফোর্স ডিউ টু শিয়ার ফ্লো, এটা হচ্ছে শিয়ার ফ্লো এর কারণে যে ফোর্সটা ডেভেলপ করতেছে সেই ফোর্সটা। তো প্রথমে আমাকে বের করতে হবে আসলে আগে শিয়ার ফ্লো কত। শিয়ার ফ্লো, এখন আমরা শিয়ার ফ্লো বের করার প্রসিডিউরই হচ্ছে আসলে তোমার শিয়ার ফ্লো, এই যে ফ্লেঞ্জের এই কোণায় একরকম থাকবে, এই কোণায় একরকম থাকবে, ওয়েভের এই জায়গায় আস্তে আস্তে আরেক রকম হবে, সেই প্রসিডিউরে ওই যে ভি কিউ বাই আই ওই ফর্মুলা দিয়ে আমাকে আগে আসলে শিয়ার ফ্লোটা বের করতে হবে। কিউ শিয়ার ফ্লোটা বের করার পরে এখন সেটাকে ফোর্সে কনভার্ট করতে হবে। এখন ধরো তোমার একটা জায়গায়, ধরো এই জায়গাটার উপর নরমালি চিন্তা করো, ধরো এই জায়গার উপর একটা ট্রায়াঙ্গুলার লোড ডিস্ট্রিবিউশন আছে, হ্যাঁ, যে পার মিটারে না, ধরো এটা ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন, যেটার হাইট হচ্ছে ধরো এদিকে গিয়ে 3 কিলো নিউটন পার মিটার। তুমি যদি এখন এটাকে ফোর্সে কনভার্ট করতে চাও কি করবে বলো তো, কি করবে? ক্ষেত্রফল দিয়ে গুণ করবো। হ্যাঁ, ক্ষেত্রফল দিয়ে গুণ করতাম। ক্ষেত্রফল, বা মানে ওটা আসলে ক্ষেত্রফল যেটা করো তুমি হাফ ইনটু ভূমি করো, ভূমি এখানে দরকার নাই, উচ্চতা করো, তাই তো? আসলে তুমি এভারেজটাই বের করো, বুঝতে পারছো আমার কথাটা? তুমি ওই ফোর্স ইন্টেন্সিটির এভারেজটা বের করে তারপরে যখন সেটার এই যে মানে লেন্থ দিয়ে গুণ দাও তারপরে একটা টোটাল ফোর্স পাও। আমার কথাটা ক্লিয়ার কিনা? এখানেও তাই করতেছে আসলে, শিয়ার ফ্লোটা তো আসলে এক এক জায়গায় এক এক রকম, তো তুমি যখন একটা চাইবা যে টোটাল জিনিসটাকে একটা ফোর্সে কনভার্ট করতে, তাহলে টোটাল ফোর্সটার এভারেজ বের করবা, যেহেতু এটা ট্রায়াঙ্গেল এভারেজটা ধরো হাফ ইনটু উচ্চতা করে দিলে মোটামুটি একটা এভারেজ পাবা, সেই এভারেজটাকে তুমি যখন এই লেন্থ দিয়ে গুণ দিবা তখন তুমি সেখানে ফোর্সটা পাবা। বুঝছো কথা? ইয়েস মিস। এটাই বুঝাতে চাইছি, তুমি
যেমন এখন দেখো এই যে শিয়ার ফ্লোটা হচ্ছে 5646 নিউটন পার মিটার, এ তে 0, বি তে এটা। তুমি এখন Ma'am, A তে টোটাল কেন এ 0? বি বাহুতে কতটুকু ফোর্স আছে সেটা বের করতে যাচ্ছে। এখন সেটা বের করার জন্য শিয়ার ফ্লোতে এক এক জায়গায় এক এক রকম, তো তুমি যেটা করবে এই যে দুইটার মানে এখানে 0 এখানে বি, তো দুইটাকে এভারেজ করে দেওয়া মানে হচ্ছে 5646 এর অর্ধেক নেওয়া। এভারেজ করা মানে তো তাই, এভারেজ করে জাস্ট লেন্থ দিয়ে গুণ দিলে তুমি একটা অ্যাপ্রক্সিমেটলি যে ফোর্সটা পাবা সেটা তোমার আসলে অ্যাকচুয়ালের মতো অ্যাকচুয়ালি হবে বলা যেতে পারে। সিমিলার তার মানে এইখানের ক্ষেত্রে এভারেজ ফোর্স ইনটু এই যে দেখো এবার এখানের ক্ষেত্রে দেখো এই যে এভারেজ ফোর্স এই যে 5646 এর অর্ধেক আর হচ্ছে লেন্থ দিয়ে গুণ দিল 282 বলে, এটা ফ্লেঞ্জের ক্ষেত্রে। আর ওয়েভের ক্ষেত্রে হচ্ছে ওয়েভের ক্ষেত্রে সিমিলারলি তাহলে এভারেজ ফোর্স এভারেজ দেখো ওয়েভের এভারেজে কিন্তু সব সময় কত মিনিমাম অবশ্যই থাকবে দেখো তো। ওয়েভে কিন্তু একটা জিনিস ফিক্স, একটা ফোর্স কিন্তু ফিক্স পুরোটা জুড়ে, দেখো তো কত সেটা 5646। 646টা ফিক্স, ঠিক আছে। আর বাকিটা প্যারাবোলিক আকারে চেঞ্জ হয়, এই কারণেই 5646 এখানে ফিক্স থাকতেছে। আর বাকিটা হচ্ছে এই যে এটা এই 5646 ফিক্স, এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, চেষ্টা করতেছি। এই যে 5646 তার সাথে হচ্ছে ওই প্যারাবোলিকের এরিয়াটা ওই যে এভারেজ করে টরে ওখান থেকে একটা বের করতে, প্যারাবোলিকের এরিয়া এটা কত 2/3, প্যারাবোলিকের এরিয়া আসলে 2/3, ওই এরিয়াটা এভারেজ করে সেখান থেকে একটা এভারেজ ফোর্স বের করতে আর সেটাকে লেন্থ দিয়ে গুণ দিয়ে ওই যে ওয়েভ বরাবর ফোর্স পাই, এটাই বলতে। মিস এটা প্যারাবোলিক কেন হইলো? প্যারাবোলিক হচ্ছে বেসিক্যালি প্যারাবোলিক হচ্ছে কারণ হচ্ছে এই জায়গায় প্রথমেই একটা ফোর্স কিন্তু অলরেডি ফিক্স আছে, হ্যাঁ। আচ্ছা এখানে প্যারাবোলিক কেন হচ্ছে এরা বলেই দিচ্ছে দেখো এই যে সেক্ষেত্রে তো ট্রাপিজয়েডাল হতে পারতো যে একটা ফোর্স আছে সাথে বাড়তেছে। যে কারণ হচ্ছে কি আমি তোমাকে বলি, এবি যখন ছিল এবি এর ক্ষেত্রে অলওয়েজই এই ডিসটেন্সটা কত থাকে বলো তো? অলওয়েজই তুমি যখন কিউ ক্যালকুলেশন করো তখন তোমার কিউ এর এরিয়াটা চেঞ্জ হয় কিন্তু ডিসটেন্সটা কি থাকে? ডিস্টেন্স ফিক্সড। ডিসটেন্সটা ফিক্সড থাকে। 25। বিসি এর ক্ষেত্রে কি হয়, এরিয়াটাও চেঞ্জ হচ্ছে আবার কি চেঞ্জ হচ্ছে, কি চেঞ্জ হচ্ছে, ডিস্টেন্স। ডিসটেন্সও চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? এই কারণে এটা কিন্তু আর স্ট্রেট লাইন হবে না। আমার কথা বুঝতে পারছো? কথাটা বুঝা গেছে? মানে তুমি যখন ধরো এ বি তে চিন্তা করলে, আমি তোমাকে যে একটু আগে দেখালাম, ধরো মাঝামাঝিতে এফ একটা পয়েন্ট যদি আমি চিন্তা করি, এফ যখন চিন্তা করবো তখন এরিয়াটা হবে এফ এর সমান কিন্তু ডিসটেন্সটা কিন্তু অলওয়েজ 125। এই যে যেমন এখানের কথা ভাবো, এই এ বি যখন হচ্ছে এইটা কিন্তু অলওয়েজ 125 থাকবে, তোমার এইটা হয়তো চেঞ্জ হবে, এটা আড়াই থাকবে, এইটা হয়তো 100 হবে, 80 হবে, 90 হবে, 60 হবে, হ্যাঁ বিভিন্ন পয়েন্টে। কিন্তু যখন সি এর ক্ষেত্রে চিন্তা করতে যাবা তখন দেখো যেটা হবে সেটা হচ্ছে এই যে এইটা এই ডিসটেন্সটা যেমন চেঞ্জ হবে, এটা কখনো 125 হবে, কখনো হয়তো আরো বেশি হবে, কম হবে, কারণ তোমার এটা এই যে এখান থেকে এদিকে এটার উপর ধরো এখানে একটু, তখন এটা এই এই জায়গার অর্ধেক হবে, আরেকটু কমে গেলে আরেক জায়গার অর্ধেক হবে। মানে এই ডিসটেন্সটা যেমন চেঞ্জ হচ্ছে আবার কিন্তু এরিয়ার এই এই অংশটাও চেঞ্জ হচ্ছে। তো এখানে আসলে মানে চেঞ্জিং প্যারামিটার দুইটা, তো এখানে আসলে স্ট্রেট লাইন থাকবে না, এটা আসলে কার্ভ আকারে চেঞ্জ হবে, বুঝছো? বুঝা গেছে? জি মিস। ওই কারণে এটা কার্ভ হবে, এটা হ্যাঁ। মিস 2/3 বিষয়টা যদি একটু ভালো করে বুঝি নাই বলেন। 2/3 যে হয়েছে, কি হয়েছে। 2/3 মানে এই যে ওয়েভের শিয়ার ফ্লো বের করার প্যারাবোলিক আর্কটা এটা আসলে এই ধরনের প্যারাবোলা আসলে ওই 2/3 এরিয়া 2/3 বুঝে গেছো? 1/3 আর 2/3 একটা ছিল না, এই ধরনের প্যারাবোলা হলে যেটা কি ধরনের কার্ভ, এটা ডিক্রিজিং না, এদিক থেকে ডিক্রিজিং কার্ভ, ওইটা এগুলো আসলে 2/3 প্যারাবোলাই হয়, সেখান থেকে এটা 2/3। এই যে এটাদের যে এই প্যারাবোলা লেখা আঁকতে পারবো এখানে আমি, মনে হচ্ছে আঁকতে পারবো না এই জায়গায়। এখানে যেটা প্যারাবোলা যদি এরকম হয় দেখি তো,
এই যে এরকম আর কি, এরকম প্যারাবোলার এরিয়া হচ্ছে 2/3 আর এটা হচ্ছে 1/3 অফ এরিয়া। ওইখান থেকে আসছে, বুঝতে পেরেছি। ওই কনসেপ্ট থেকে। আচ্ছা, ম্যাম এই পয়েন্টে শেয়ার ক্লোজ 0 কেন? এই পয়েন্টে আসলে কোনো এরিয়াও নাই, এরিয়া নাই প্রথমে যখন শুরু হয়। জি পরে যখন আস্তে আস্তে এদিকে যাবে, আস্তে আস্তে এই যে ফ্রেঞ্জের এরিয়া বাড়বে, তখন শেয়ার করবে। ওকে, তাহলে এটা গেল। এখন যেটা হচ্ছে, এখন মোটামুটি তোমার মানে অঙ্কের কাজ শেষ। এই যে মানে সব শেয়ার করবো, সব বের করা হয়ে গেল, ফোর্স বের করা হয়ে গেল। এই যে ফোর্স, এইচ ফোর্স মানে ফ্রেঞ্জের ফোর্স হচ্ছে 282। এখন হচ্ছে যে টু অ্যাভয়েড টুইস্টিং অফ দ্য সেকশন, দ্য এক্সটার্নাল শিয়ার ফোর্স বি মাস্ট লাই এ ডিসটেন্স ই টু দ্য লেফট অফ সি। এই যে এটা বলতে হচ্ছে, এই যে দেখো সি পয়েন্টের লেফটে অবশ্যই ই ডিসটেন্স। দেখো এখানে দেখো কি হইতেছে আসলে ইন্টারনাল শিয়ার ফোর্সের কারণে। এই যে দেখো, তার মানে দেখো এই 282 মিলে এখানে একটা টর্ক ক্রিয়েট করবে না? করবে কিনা? এই যে দেখো এইভাবে একটা ঘুরানটি ক্রিয়েট করবে না ঘড়ির কাঁটার উল্টা দিকে? বুঝা যাচ্ছে? যেটার ভ্যালু হবে 282 ইন্টু 250। সেইটাকে প্রিভেন্ট করার জন্য ঘড়ির কাঁটার দিকে এই ফোর্সটাকে অবশ্যই একটা ফোর্স দিতে হবে, তা না হলে কিন্তু সে ওই টুইস্টিং করবে। তো সেই ফোর্স দিতে হলে আসলে আমাকে জানতে হবে যে ইটা কত। জাস্ট ওই কনসেপ্ট থেকে যেটা করবে এখন, এই 282 ইন্টু 250, এটা হচ্ছে ওই ইন্টারনাল টর্ক, আর 2000 ইন্টু ই, সেখান থেকে ই পাচ্ছে হচ্ছে 35.3 মিলিমিটার। হ্যাঁ, আচ্ছা, এটাই হচ্ছে এটা হচ্ছে শিয়ার সেন্টার। তাহলে শিয়ার সেন্টারে আমি আর প্রবলেম দেখাবো না, এই একটাই প্রবলেম দেখালাম। আচ্ছা, এখন তোমাদেরকে আমি যেটা করব যে আমি অ্যাসাইনমেন্ট দিব এখন, মানে এখন না, মানে আজকে এই উইকে। এখন তোমাদের আর কয় সপ্তাহ আছে সেটা একটু বলো তো আমাকে, আর কয় উইক আছে? হুম, মিস এরিয়াটা আবার একটু ওপেন করবেন মিস। কি ওপেন করবো? কি? এই যে 2/3 ওই জায়গাটা মিস। মিস মিস এখানে একটু পজ করেন। মিস এখান থেকে আমি যদি 2/3 নেই, তাহলে হচ্ছে এই যে বি বি যে লেখাটা মানে এই যে ফাঁকা যে অংশটা, এটাও তো হচ্ছে মিস কনসিডার হচ্ছে, তাহলে ওই জিনিসটা আমার এরিয়ার ক্ষেত্রে বাদ দিতে হবে না? না না না, শোনো, তোমার যখন ওরা যেটা করছে এখানে, ওরা ক্যালকুলেশন করছে কিভাবে দেখো, 5646টা নিচ্ছে, আর 2/3 এর সময় ওই যে বাকি যেটা বাদ করছে, যে দেখো এখানে হাইট দেখাচ্ছে কত, ওই যে টোটাল হাইট সি পয়েন্টে এসে পাইছে কত, সি পয়েন্টে এসে পাইছে হচ্ছে 9175। তো এই যে 3529 যেটা, সেটা দিয়ে ক্যালকুলেশন, এই যে 3529, তো 5646 ফিক্স এখানে, ওটা থাকবে। বাকিটার একটা এভারেজ করছে আর কি, রাখলো, বুঝতে পারছো? ওকে, ম্যাম ওই জিনিসটা প্যারাবোলিক কেন হয় আরেকবার একটু বলবেন? প্যারাবোলিক হয় হচ্ছে কারণ তুমি যখন এই যে কিউবিসি ক্যালকুলেশন করতে যাচ্ছ, ঠিক আছে, কিউবিসি ক্যালকুলেশনের কি ভি একটা টার্ম, এই যে ভি, হ্যাঁ, আই, এই দুটো তো ফিক্স, এটা নিয়ে আমার সমস্যা নেই। কিউবিসিতে এখন কিউবিসিতে কি থাকে, এরিয়া ইনটু হচ্ছে ওটার সেন্ট্রয়েড থেকে মানে সেকশনের সেন্ট্রয়েডের ডিসটেন্স, তাই না? এই যে এখানে দেখো ওটা এরিয়া হচ্ছে যে থিকনেস ইনটু হাইট ইনটু হচ্ছে সেকশনের সেন্ট্রয়েড থেকে ডিসটেন্স। আচ্ছা, এটা তো সি পয়েন্টে বের করলো। এখন যদি তুমি ধরো মাঝামাঝি কোনো পয়েন্ট, যদি ধরো যে এখানে আরেকটা পয়েন্ট ধরলাম মাঝামাঝি, সেটার ক্ষেত্রে এরিয়া কত হবে? ধরো 75 মিলিমিটার হাইট, সেটার ক্ষেত্রে এরিয়া হবে 75 ইন্টু 25 বা 2.5। হ্যাঁ, আবার কি হইতেছে, আবার কিন্তু এই যে এখান থেকে হাইটটা যেটা, সেটাও চেঞ্জ হতেছে। এখান থেকে কত হচ্ছে 125 মাইনাস 75/2, তাই না? সেটা আমার কথা কেমনি বুঝে আর ধরো এ বি এর ক্ষেত্রে আমি ধরো আমি একটা ছবি আছে, তারপর তোমাদেরকে দেখো। আমি ছবিটা এঁকে নিয়ে আগে।
দেখো তো স্ক্রিনশট দিচ্ছি। এটা কি দেখা যায় এই ছবিটা? জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা দেখো, এ পয়েন্টে তো আমার এরিয়া 0, তো এখানে শেয়ার করে দিলাম। বি পয়েন্ট আসতে আসতে টোটাল এরিয়া হচ্ছে কত? এবি ইনটু এবি এর লেন্থ ইনটু থিকনেস। এখন যদি এফ পয়েন্টে চিন্তা করি, এফ পয়েন্টে যদি আমি কিউ এফ ধরে বের করতে যাচ্ছি, কিউ এফ সমান হবে হচ্ছে যে এরিয়া অফ এ এফ, আর ডিসটেন্সটা কিন্তু এক্ষেত্রে অলওয়েজ সি, ডিসটেন্সটা কিন্তু অলওয়েজ কি সিবি ধরো, সাপোজ সিবি। হ্যাঁ, এটা যদি আমি এখন কিউ বিও করি, কিউ বিটা হবে এরিয়া অফ এবি ইনটু হচ্ছে সি। এটা বুঝতে পারছো? মানে কি ফ্রেঞ্জের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে কোন জিনিসটা, আসলে এরিয়াটা চেঞ্জ হচ্ছে, বাট ডিসটেন্সটা কিন্তু অলওয়েজ ফিক্সড থাকে। মানে চেঞ্জিং প্যারামিটার ধরতে পারো যে একটা, হ্যাঁ, 1 ডিগ্রি ধরতে পারো। আর এই জায়গায় যখন আসতেছো, ধরো বিসি তে ধরি, কিউসি, সাপোজ কিউসি যখন হচ্ছে এরিয়া অফ বিসি ইনটু হচ্ছে বিসি এর অর্ধেক যেটা, সেটা হবে ওকে। আবার যখন কিউজি ধরবো, ধরো কিউজি যদি ধরি এরিয়া অফ বিজি ইনটু হচ্ছে বিজি এর অর্ধেক যেটা, এটা হবে আসলে, এটা হবে বিসি মাইনাস, বুঝা গেছে কথাটা? তার মানে দেখো এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে আসলে দুইটা জিনিস, এই কারণে এটা তখন আর আসলে স্ট্রেট লাইন থাকবে, এটা কার্ভ হয়ে যাবে। এখানে দেখো, এখানে কিন্তু সিবিটা অলরেডি ফিক্সড, এই জন্য এটা একটা স্ট্রেট লাইনই থাকে। এরিয়া চেঞ্জ হচ্ছে, ওই এরিয়ার সাথে স্ট্রেট লাইন আসবে। ম্যাম ডিসটেন্সের বিষয়টা কি, মানে যে সিজি যে হলো ডিসটেন্সের বিষয়টা হচ্ছে যে এরিয়াটা ক্যালকুলেশন করতেছি সেটার সেন্ট্রয়েড থেকে মেইন সেন্ট্রয়েডের ডিসটেন্স, এই লেখাটা করলে বুঝার কথা। টোটাল মেইন সেন্ট্রয়েড হচ্ছে এখানে সিবিসি, বিসি থেকে এই এরিয়াটা যদি বিজি হয়, বিজি এর যে সেন্ট্রয়েড যেটা বিজি এর অর্ধেক, সেটার ডিসটেন্স। যেমন সি যখন করতে যাচ্ছি তখন আমি দেখো সিজি লিখছি, সিজি কারণ হচ্ছে জি পয়েন্টটা হচ্ছে বি আর সি এর মাঝামাঝি, তো এটার সেন্টার থেকে এটার সেন্ট্রয়েডের ডিসটেন্স হচ্ছে সিজি। কথা বুঝছো? এটা তোমরা ওই শেয়ার ফ্লোয়ার প্রবলেম গুলো আবার একটু উল্টায় দেখো, তোমাদের তো আসলে মানে প্র্যাকটিসে না পরীক্ষা দাও না, এগুলো আসলে ক্লিয়ার হচ্ছে না। কারণ আসলে তো তোমরা কোনো পরীক্ষা দাও না, এই জন্য সেভাবে অঙ্ক করো না। এটা গত সেমিস্টারের পর, ওকে। এই সেমিস্টারও কখন জানি আমি আরেকবার পড়াছিলাম, কম্বাইন্ড স্পেসের সময়ও একবার বলছি। এটা তোমরা একটু আবার উল্টায় দেখো এটা, বুঝছো? ঠিক আছে, এই কারণে দেখো এখানে চেঞ্জিং প্যারামিটার আসলে দুইটা, মানে এরিয়াও চেঞ্জ হচ্ছে, ডিসটেন্সও চেঞ্জ হচ্ছে, সেই জন্য এটা আসলে স্টেটমেন্ট থাকবে না, কার্ভ হয়ে যাবে, আর্ক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা একটা ব্যাপার গেল। এখন শিয়ার সেন্টারের মোটামুটি একটা অঙ্ক দেখাই দিচ্ছি, আর এটা পারলে মোটামুটি বাকিগুলো বোঝার কথা, তোমাদেরকে আমি এখন অ্যাসাইনমেন্ট দিব। আচ্ছা, এখন আর একটা কথা, কবে ক্লাস শেষ তো তোমরা বললে না আমার, ক্লাস কবে শেষ তোমাদের? আর কয়টা ক্লাস আছে? হুম, ম্যাম 8 উইক চলে। বলতেছে দেখি, এই ঠিক চললে আর তো বেশি নাই, আমি দেখি আরেকটা টপিক ছোট করে শুরু করে দিতে পারি একটু। নেক্সট পড়াবো হচ্ছে, পড়াবো হচ্ছে দেখো রিবেটেড ভোল্টেজ এন্ড ওয়েল্ডেড কানেকশন। দেখা যাচ্ছে? দেখা Yes, যাচ্ছে ma'am. নাকি? রিবেটেড ভোল্টেজ এন্ড এটা একটু পড়াই, যেটা অনেক পড়ানোর জিনিস আছে, আমি অল্প একটু শুরু করেছি। আর অ্যাটলিস্ট দুটা তিনটা ক্লাস তো লাগবেই, তারপরে আরো একটা জিনিস পড়াইতে হবে। আরো একটা না, আসলে অনেক জিনিস পড়ানো যাবে। বিপুল স্যার তো ওগুলো পড়াবেন নাকি? বিপুল স্যার কি পড়াচ্ছেন? মোমেন্ট এরিয়া মেথড জাস্ট শুরু করবো। এখনো তো অনেক বাকি, আচ্ছা তাহলে রিবেটেড ভোল্টেজ এন্ড কানেকশন। আচ্ছা
কানেকশন টাইপ হচ্ছে এগুলো হচ্ছে বোল্টেড কানেকশন, মানে হচ্ছে ধরো একটা স্টিল প্লেটের সাথে একটা স্টিল প্লেট লাগানো, বা ইভেন ধরো একটা কাঠের সাথে একটা কাঠ আরেকটা কাঠের জোড়া দিতে গেলে তোমরা খেয়াল করবা যেগুলো আসলে এবার এই যে আমাদের দরজাগুলো কিন্তু একটা কাঠের সাথে জোড়া দেয়, এগুলোও কিন্তু কানেকশন। ঠিক আছে, এখন ওই কানেকশনটা আজকে না আগামী সামনে 2-3টা ক্লাস কানেকশনের উপরে হবে। এই দেখো এই স্লাইড এখানে প্রায় 63টা স্লাইড আছে, হ্যাঁ এখানে অনেক বড় একটা টপিক। বিয়ারিং টাইপ কানেকশন, ফ্রিকশন টাইপ কানেকশন। হ্যাঁ, বিয়ারিং টাইপ কানেকশন কিরকম? ফ্রিকশন হচ্ছে যে আসলে এই যে দেখো এখানে আসলে দুইটা প্লেট, একটা প্লেটের সাথে একটা প্লেটের কানেকশন। যখন মানে ধরো ইউজুয়ালি কি হবে, হয়তো এইদিকে এই বরাবর ধরো এদিকে বা এদিকে হয়তো ফোর্স কাজ করবে, মানে এদিকে একটা ফোর্স পি কাজ করতেছে বা এদিকে একটা ফোর্স পি কাজ করতেছে, টান খাচ্ছে, তখন কি হয় এই যে এই জায়গাগুলোতে একটার সাথে একটাতে ফ্রিকশন ডেভেলপ করা হয়। তাহলে এটা একটা হতে পারে কানেকশনের একটা হচ্ছে যে মানে এখানে একটা ফ্রিকশন ডেভেলপ করতেছে। ঠিক আছে, আরেকটা ব্যাপার হচ্ছে দেখো যে যেই জায়গাটাতে বোল্টেড আছে, এটা মানে যেখানে বোল্ট নাটটা জয়েন্ট আছে, মানে এখানে একটা হোল করা হয়েছে, সেখানের মধ্যে দিয়ে একটা হয়তো হোল, যেটা জিনিসটা হোল করা হয় সেটাকে আমরা বলি বোল্ট আসলে। হ্যাঁ, বোল্ট। আর যেটা মানে যেটা এন্ট্রি করানো হয়, যেটা দিয়ে কানেক্টেড থাকে বোল্টের সাথে একটা একটা জিনিস করে, এটাকে নাট বলা হয়। এই যে নাট আর বোল্টের যে কানেকশনটা, যেটা দেখো এই যে হোলটা থাকতেছে, সেই হোলটার মধ্যে এই বোল্টটার এই জায়গায় কিন্তু আরেকটা মানে আরেকটা একটা একটা তুমি যদি নরমাল চিন্তা করো, ধর একটা মানে ফুটা হয়েছে, সেটার মধ্যে তুমি একটা বোল্ট হয়েছে, সেটার মধ্যে একটা নাট ঢুকাই দিলে, যদি ঢুকায় দেয় সেই জায়গায়, তাহলে একটার সাথে একটা কানেকশন হচ্ছে না, একটা জায়গায় লাগতেছে, বিয়ারিং হচ্ছে সেইখানে, তাহলে একটা জিনিস হচ্ছে সেটাকে বলা হচ্ছে বিয়ারিং। তাহলে এই যে এই জায়গাগুলো হচ্ছে এটার বিয়ারিং সারফেস। হ্যাঁ, এইখানে হচ্ছে ফ্রিকশন। ঠিক আছে, আর এই যে জায়গা যেখানে জাস্ট একটা বোল্ট এবং একটা বোল্টের উপরে পড়তেছে, কিন্তু দুইটা আলাদা জিনিস, মানে এটা একটা পিস অফ জিনিস, মানে ধরো ম্যাটেরিয়াল, ধরো এটা একটা স্টিল শীট, এটা একটা স্টিল শীট, দুইটা যেই জায়গায় মানে বোল্টের কানেকশনটা এক, সেই জায়গাটাতে একটা জিনিস ডেভেলপ হচ্ছে, সেটা হচ্ছে শিয়ার। তোমাকে আসলে তাহলে বুঝতে হবে কোথায় শিয়ার হচ্ছে, কোথায় বিয়ারিং হচ্ছে এবং কোথায় ফ্রিকশন হচ্ছে। এই তিনটা জিনিস ক্লিয়ার কিনা আগে বলো। ফ্রিকশন কোথায় হচ্ছে বলো তো? ফ্রিকশন কোথায় হচ্ছে? ফ্রিকশন হচ্ছে ধরো দুইটা প্লেট একটা প্লেটের সাথে কানেক্টেড, এই যে যেখানে দুইটা প্লেটের একটা একটার সাথে লেগে আছে, সেখানে ধরো যখন তুমি ফোর্স দিচ্ছ, একটা থেকে যে দূরে সরে যেতে চাচ্ছে এই বরাবর, মানে এটা বোল্ট এরিয়ার পাশে বাইরে, বোল্ট এরিয়ার বাইরে যেখানে একটা একটার সাথে মানে ঘষা লাগতেছে, সেই জায়গাতে ঘর্ষণটা যেটা, সেটাকে বলা হচ্ছে ফ্রিকশন। আচ্ছা, বোল্টের সাথে এবং ম্যাটেরিয়ালের সাথে যেই জায়গায় কানেকশন হতেছে, সেই জায়গায় যেই জিনিসটা হতেছে সেটা হচ্ছে বিয়ারিং। এবং বোল্টের সাথে এবং বোল্ট এরিয়ার ভিতরে দুটা ম্যাটেরিয়ালের মধ্যে যে ঘর্ষণটা হচ্ছে, সেটাকে আমি বলবো শিয়ার। এই কনসেপ্টগুলো ক্লিয়ার কিনা বলবো। কারণ হচ্ছে পুরো ওয়েল্ডিং এবং বোল্ট জয়েন্ট বুঝতে গেলে তোমাকে আসলে বুঝতে হবে কোথায় শিয়ারিং হচ্ছে, কোথায় বিয়ারিং হচ্ছে, কোথায় টিয়ারিং হচ্ছে। বুঝতে পারছো? তাহলে এখন এই জিনিস, এই ছবিটা ক্লিয়ার কিনা আগে সেটা একটু বললাম। এই ছবিটা ক্লিয়ার? দেখো একটু ভালো করে ছবিটার দিকে তাকায় দেখো আমি কি কথা বলছি। ম্যাম এখানে নাট কোনটা বোল্ট কোনটা বলছেন, এটা যদি একবার বলতেন। নাট হচ্ছে যেটা ধর পেরেক, যেটা মানে নরমালি চিন্তা করবা পেরেক যদি বলো, বা যদি যেটাকে আমরা স্ক্রু বলি, সেটা হচ্ছে নাট। হ্যাঁ, আর যেটার ভিতরে ঢুকানো হয় বোল্ট হচ্ছে কি, ইউজুয়ালি বোল্ট কিন্তু ওই যে ধরো দেখবে একটা মানে কানেকশন থাকে, একটা ছোট্ট চার কোণা, ওটার মাঝখানে একটা হোল করা থাকে, থ্রেডেড হোল। হ্যাঁ, সেটা হচ্ছে বোল্ট। বুঝতে পারছো? বুঝা গেছে কথাটা? ইয়েস ম্যাম। নরমালি ম্যাম মনে এখানে রাখবা। হ্যাঁ বলো। এখানে ম্যাম এই যে নিচে যেটা আছে এটাকে কি নাট বলবো, বোল্ট বলবো? না বেসিক্যালি এই যে গোল অংশটা, এটা হচ্ছে আসলে বোল্ট, কারণ এটার মধ্যে একটা হোল আছে, সেটার ভিতর দিয়ে এই যে থ্রেডেড এই যে এটা ঢুকছে, বুঝছো? এইগুলাই হচ্ছে আসলে বোল্ট, এই যে এটা। বুঝছো? এটার আচ্ছা মধ্যে ম্যাম। কিন্তু একটা মানে আমরা 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 যখন মানে আমরা যখন আন্ডারগ্রেড করেছি, তখন আমাদের একটা সেশনাল ছিল, প্রথম কারণে সেখানে আমাদের সেশনালে আমরা নাট বানাই না, বোল্ট বানাই। বুঝছো? একটা ওয়েল্ডিং সেশনাল সেটা তো ওইখান থেকে আমি সবসময় এটা মনে রাখতাম যে আমরা যে জিনিসটা বানাতাম সেটা হচ্ছে বোল্ট, একটা
চারকোনা প্লেট দিত, সেই প্লেটটার মধ্যে একটা মানে একটা ডাইমেনশন মেপে ওখানে একটা হোল মানে ড্রিল করা হতো, সেটাই ছিল বোর্ড। মানে এই যে দেখো তোমরা যখন তুমি ধরো নর্মালি ধরো দরজা জানালা বা অনেক কিছু কানেকশনই ধরো বিভিন্ন জায়গায় স্ক্রু লাগাতে হয় না, দেখবে যে একটা ছোট্ট চারকোনা থাকে, ওটার মধ্যে একটা থ্রেডেড গোল করা থাকে, ওইটা হচ্ছে বোল্ট। আর যে জিনিসটা ঢুকানো হবে স্ক্রু যেটা, সেটাকে বলা হয় নাট। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে আসলে বোল্ট। আর এই যে দেখো এখানে যে দেখো একটা পেঁচানো পেঁচানো ঢুকানো হয়েছে, এই যে বোল্টের ভিতর দিয়ে, সেটা হচ্ছে নাট। ঠিক আছে, আচ্ছা Yes, সেটা ma'am. গেল। আর হচ্ছে বিয়ারিং এরিয়া, শিয়ারিং এরিয়া, এই জিনিসগুলো খুব ভালো করে করতে হবে। এই ছবিগুলা একটু ভালো করে দেখো। আচ্ছা এই যে এখানে এই যে এটা দেখো, এইটা হচ্ছে আসলে নাট, এই জায়গায় আসলে বোল্টটা থাকে, এটা এটার ভিতর ঢুকে যায়। বুঝছো? আচ্ছা এই যে দেখো এখানে ওটা। আচ্ছা ওকে, ভালো কথা, এখানে লেখাটা পড়া এটা অর্ডিনারি বোল্ট। এই যে দেখো অর্ডিনারি বোল্ট আর রিবেট, বোল্টকে রিবেটও বলা হয়। আচ্ছা ভালো কথা, দেখি আমি টুকটাক কিছু আগায় যাই, বুঝছো, না হলে এখানে কোন টাইপের কানেকশনে কি হবে সেটা বলতে চাচ্ছি। টাইপ অফ কানেকশন, এগুলোর নামগুলো জেনে রাখবা, পরে দেখে নিয়ে পড়ে নিয়ে। এখন আমি একটু টাইপ অফ জয়েন্টটা পড়া অ্যাকর্ডিং টু দ্য পজিশন অফ জয়েন্ট। ল্যাপ জয়েন্ট, placed to be connected are lapped over one another and fastened by one or more two rows of rivet। মানে হচ্ছে ধরো তুমি তোমার একটা হাতের উপর একটা হাত রাখো, ধরো একটা জায়গায় আমার দুটো প্লেট কানেকশন করতে হবে, কানেকশনটা হবে যে একটার উপর একটা থাকবে, বুঝতে পারছো? ধরো একটা হাতের আঙ্গুলগুলো আরেকটা হাতের আঙ্গুলের উপর রেখে চিন্তা করো ব্যাপারটা, তাহলে যে এই ব্যাপারটা হচ্ছে মানে ল্যাপ, একটা একটার উপর ল্যাপ করবে, মানে একটা কিছু দূর একটা একটার সাথে ল্যাপ করা থাকবে, এরপরে কানেকশন হবে। তার মানে বোঝা যাচ্ছে যে দুইটা প্লেট কিন্তু একই লাইনে থাকবে না, একটা লাইন থেকে একটু উপর নিচে হবে। বোঝা গেছে জিনিসটা? ওটাকে বলা হয় ল্যাপ জয়েন্ট। তখন কি হবে, যে জায়গায় ওরা জয়েন্টেড আছে সেই জায়গার উপরে প্লেট দিয়ে দেওয়া হবে, প্লেট দিয়ে ওগুলোকে বোল্ট নাট দিয়ে আটকে দেওয়া হবে। এই যে দেখো এটা যখন তুমি ভিউটা দেখবা, ভিউটা হবে এরকম, এই যে দেখো একটা প্লেটের সাথে কানেক্টেড, এই জায়গায় নাট বল্টু দিয়ে সেটাকে আটকে দেওয়া হবে। সেটাকে বলা হয় ল্যাপ টাইপ জয়েন্ট। বার্ট জয়েন্ট, বার্ট জয়েন্ট হচ্ছে যে দুইটা প্লেট কিন্তু দুইটা প্লেট একই লাইনে থাকবে, এটা দেখো, ঠিক আছে, এই যে সবুজ দুইটা যেটা, সেগুলো একই লাইনে আছে, তারপরে ওই দুইটাকে উপর থেকে নিচে থেকে প্লেট দিয়ে আটকে দেওয়া হচ্ছে, এটাকে বলা হয় বার্ট জয়েন্ট। বার্ট মানে একটার মাথা একটার মাথার সাথে মুখামুখি থাকে, এই জন্য এটাকে বার্ট জয়েন্ট। ল্যাপ মানে যেহেতু একটা উপর ওভারল্যাপ করতেছে, সেই কারণে ওটা ল্যাপ জয়েন্ট। আচ্ছা এক্ষেত্রে কিছু টার্ম তোমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যেটা আমাদের মেইন প্লেট, মানে যেগুলোকে আমরা আসলে কানেক্ট করব, সেটাকে বলা হবে মেইন প্লেট। সেটাকে কানেক্ট করার জন্য দুই পাশে কভার প্লেট দেওয়া হয়, বোল্টটা লাগানো হয় কভার প্লেটের উপর। এটা যখন এই যে মানে তুমি যখন মানে এমনি উপর থেকে দেখো জিনিসটা এরকম দেখা যাবে, আর সাইড থেকে যদি একটা ভিউ নাও তাহলে সেটা এরকম দেখা যাবে। এই যে সবুজ রং করা যেটা, সাইড থেকে যখন দেখবা। আচ্ছা শোনো, তোমরা এই জায়গাটা একটা কাজ করো, সেটা হচ্ছে কি করবা, সেটা হচ্ছে ওই চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বারটা লেখো যারা ক্লাসে আছে। আমি এখন অ্যাটেন্ডেন্সটা নিয়ে 113 জন আছে, এর বেশি জন আমি, কারণ আমি দেখলাম সবাইকে জিরো দিয়ে দেবো। চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বারটা লিখে রাখো, আমি পরে ক্লাস শেষ হলে আমি রোল নাম্বারটা লিখে রাখবো, নাহলে অ্যাটেন্ডেন্সটা নিতে হবে। আচ্ছা, বাট বার জয়েন্ট আবার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে সিঙ্গেল রো বার জয়েন্ট, মানে হচ্ছে জাস্ট এদিকে একটা সিঙ্গেল রো বার থাকবে, এদিকে একটা সিঙ্গেল রো থাকবে। আর ডাবল রো বার জয়েন্ট যেটা, সেটাতে হচ্ছে যে এই যে দেখো এদিকেও দুই রো বার জয়েন্ট আছে, এদিকেও দুই রো বার, অনেক টাইপের হতে পারে, সেগুলো আসলে টাইপের ব্যাপার, ওগুলো অত মানে জটিল কিছু না, তোমার আসলে বুঝতে হবে যে আমাদের ডিজাইনটা কিভাবে। কি আর পড়ানোর সময় আছে? এখানে কিছু ওই যে ইয়াতে আছে আর কি, টিভি ছবি দেখলে আসলে বুঝতে পারবা কি বলতেছে। মাল্টিপল রো, সিঙ্গেল রো বার জয়েন্ট, ডাবল রো বার জয়েন্ট, ট্রিপল রো বার জয়েন্ট হতে পারে,
কোয়াড্রুপল রো বার জয়েন্ট হতে পারে, ঠিক আছে, অনেক টাইপের হতে পারে। এখানে কিছু ব্যাপার জানতে হবে, সেটা হচ্ছে যে দেখো, যেমন দেখো এই জায়গায় একটা বার থেকে একটা বার দূরে, মানে একটা বোল্ট আর একটা বোল্ট, তো পরপর যেখানে যখন যে জিনিসটা মানে একই জিনিস যখন রিপিট হচ্ছে সেই জিনিসটাকে বলা হয় রিপিটিং সেকশন। মানে এই যেমন এই দুটো আছে, পরবর্তীতে কিছুক্ষণ পরে এই দুটো আছে, তাহলে এটাকে বলা হবে রিপিটিং সেকশন। হ্যাঁ, তারপর এই জায়গা থেকে রিপিটিং সেকশনটা আবার অন্যরকম, মানে হচ্ছে এই দুটা বার তারপর একটা আবার দুইটা আসছে, তার মানে যখন আবার একই রকম জিনিসটা আসতেছে সেটাকে আমরা তখন ওই পুরো অংশটাকে মানে পুরো সেকশনটাকে আমরা তখন রিপিটিং সেকশন বলবো, ঠিক আছে। আচ্ছা, আবার রিপিটিং গ্রুপ হতে পারে, যেমন হচ্ছে এখানে এইটা মানে এই রকম যে অংশটা সেটা পুরো জিনিসটাই আবার কিছুক্ষণ পরে যেমন রিপিট হচ্ছে, ঠিক আছে, যেমন এইখানে, তো তাহলে এইটাকে বলা হবে রিপিটিং গ্রুপ। এই জিনিসগুলো জানা জরুরি আছে, কারণ হচ্ছে তো আমরা যখন প্রবলেমগুলো করব আমাদেরকে হয়তো বলা হবে যে এই রিপিটিং সেকশনের ক্যাপাসিটিটা বের করো, যেমন এখানে এটা রিপিটিং সেকশন, দেখা যাচ্ছে। রিপিটিং গ্রুপটা আবার একটু বলবেন? রিপিটিং গ্রুপটা হচ্ছে যখন সেকশন তো না, যেমন এটা হলো একটা হয়তো সেকশন, একটা যখন সিমিলার প্যাটার্ন আবার ব্যাক করতেছে, হ্যাঁ, কিন্তু আবার হচ্ছে রিপিটিং সেকশনের সংজ্ঞাটা দাঁড়াও, আমি বেশি ডিটেইলসে যাব না, এখানে দাঁড়াও সেকশন সেকশন মানে গ্রুপ না, বুঝতে পারছি, ভুল আছে। এখানে আগে জিনিসগুলো রিপিটিং গ্রুপ মানে এই যে এই জিনিসটা একটু দেখো, যেমন ধরো এইটা, এই জায়গাতে এটার সাথে এটা সেকশনের কিছু না, মানে দেখো এই প্যাটার্নটা আবার এই জায়গায় এখানে একই রকম দেখতে, এখানে একটা এর থেকে একটু অফসেট করে এরকম চারটা, তাহলে এইটা হচ্ছে তখন একটা রিপিটিং গ্রুপ, বুঝছো। সিমিলারলি এদিকেও কিন্তু তাই আছে, এই যে এটা একটা, এই যে এইখান থেকে এটা একটা, এদিকে এটা একটা, এটা বোঝাতে একটু ডিফিকাল্ট হয়, তো ওরা হয়তো না বলে দিলে আমরা বুঝতামও না। রিপিটিং গ্রুপটা আসলে ওইভাবে প্রবলেমে আসেও না, তারপরে আমি জেনে রাখাটা উচিত। তুমি যেমন দেখো এখানে একটা আছে, এই যে এইখান থেকে অফসেট করে আবার এখানে একটা, তো এইগুলো হচ্ছে একটা রিপিটিং গ্রুপ, মানে জিনিসটা বারবার এই প্যাটার্নেই বারবার জিনিসটা রেপ্লিকেশন করছে, বুঝছো, এই কারণে এটাকে রিপিটিং গ্রুপ বলা হয়। তো যাই হোক, এগুলা কিছু হচ্ছে সেকশন বলো। আর রিপিটিং সেকশন তাহলে কোনটা? সেকশন হচ্ছে যে যখন, যেমন ধরো এইখানে এই উপরের কোশ্চেনে দেখো, উপরের কোশ্চেনে এই যে এই বারটা, এই সরি বা এইটা এই জয়েন্টটা আসতো, তার ঠিক করে আবার এই জয়েন্ট আসতো, তার মানে একই রকম জিনিস যখন আবার রিপিট হচ্ছে তখন সেটা রিপিটিং সেকশন, ঠিক আছে। রিপিটিং গ্রুপ মিলেই হয়তো একটা রিপিটিং সেকশন, যেমন এইখান থেকে একটু পর্যন্ত এইটা একটা রিপিটিং গ্রুপ, এটা আবার যখন এই যেমন এইটা রিপিটিং গ্রুপ, আর এই জায়গাটা হচ্ছে আবার রিপিটিং সেকশন, কারণ একই জিনিস আবার, যেমন এখানে দেখো দুইটা, এখানে একটা, তার মানে এটার মতো না, আবার যখন দুইটা পাচ্ছ পুরো অংশটাকে বলা হচ্ছে রিপিটিং সেকশন, বুঝতে পারছো, এরকম। তুমি নরমালি ধরে নিবা রিপিটিং সেকশন হচ্ছে যে ধরো একই বোল্ট প্যাটার্ন যখন আবার নতুন করে শুরু হবে যে জায়গায় গিয়ে, এই দুইটার মাঝামাঝি যে অংশটা সেটাকে আমরা রিপিটিং সেকশন বলবো, বুঝছো না কথা। একটা বোল্ট প্যাটার্ন যখন ধরো প্যাটার্ন যখন একটাই, সেটা যখন পরবর্তীতে আবার তুমি পাবা, যেমন এখানে ধরো দুইটা আছে, এই দুইটা যখন এর পরবর্তী লাইনে কিন্তু দুইটা নাই, একটা পাইছো, তার মানে এটা এখনো রিপিটিং সেকশন হয় না। যখন আবার দুইটা পাচ্ছ তখন এই মাঝামাঝি যতগুলো বোল্ট আছে এই সবগুলাই একটা রিপিটিং সেকশনের মধ্যে, তার মানে পরবর্তীতে আবার যখন বোল্ট গুলো কানেকশন হবে এইভাবেই হবে, তো পুরোটা একটা রিপিটিং সেকশন, ঠিক আছে। আচ্ছা এখানে আরো কিছু জিনিস জানার আছে, যেটা হচ্ছে শর্ট পিচ, লং পিচ, ইন্টারমিডিয়েট পিচ। হ্যাঁ, লং পিচ হচ্ছে যেমন ধর একটা রিপিটিং সেকশনের মধ্যে দুইটা বোল্টের মধ্যে যত বেশি সবচেয়ে বেশি ডিসটেন্স যেটা, সেটাকে লং পিচ বলা হবে। দুইটা বোল্টের মাঝখানে যেটা কম ডিসটেন্স সেটা ইন্টারমিডিয়েট পিচ, আর সবগুলা বোল্টের মাঝে যেটা সবচেয়ে কম সেটাকে শর্ট পিচ বলে। এগুলো কিছু টার্মিনোলজি, খুব বেশি জরুরি তাও না, আবার একদম অজরুরি তাও না। তারপরে যদি ব্যাক এন্ড ফোর্থ দুইটার মধ্যে, এটা হচ্ছে পাশাপাশি ডিসটেন্স, শর্ট পিচ বলো, লং পিচ আর ইন্টারমিডিয়েট পিচ পাশাপাশি। আর যদি ভার্টিক্যালি চিন্তা করো ডিসটেন্স, সেটাকে বলা হবে ব্যাক পিচ, আর ডায়াগোনালি চিন্তা করলে সেটাকে বলা হবে লং পিচ, সরি ডায়াগোনাল পিচ। ওকে, আর এফিশিয়েন্সি অফ জয়েন্ট হবে
স্ট্রেংথ অফ এ জয়েন্ট আর স্ট্রেংথ অফ এ সলিড প্লেট। ঘটনা কি হবে জানো? ঘটনা হচ্ছে যখন একটা জয়েন্ট হবে, ধরো একটা প্লেটকে তুমি যখন টানো, ধরো সেটা 200 কিলো নিউটন ফোর্সে সেটা ছিঁড়ে যাবে, ঠিক আছে? ধরো একটা সলিড প্লেট, হ্যাঁ? কিন্তু যখন তুমি দুইটা সলিড প্লেট কানেকশন করতে যাবা, সেখানে কি হইতেছে আসলে দুইটার জয়েন্টে গিয়ে তোমাকে কিছু ফুটা করতে হচ্ছে, মানে জয়েন্ট করার জন্য, অথবা ওয়েল্ডিং করতে হচ্ছে, মানে সেটা কিন্তু আসলে আর আগের মতো সলিড নাই। সেই কারণে সেটার ক্যাপাসিটি কি হয়ে যাবে বলো তো? কি হয়ে যাবে? কমবে না বাড়বে? কমবে। কমে যাবে। তার মানে ওই এফিশিয়েন্সি হচ্ছে স্ট্রেংথ স্ট্রেংথ অফ জয়েন্ট আর স্ট্রেংথ অফ সলিড প্লেট। মানে সলিড প্লেটের যদি 200 হয়, জয়েন্টের হয়তো 160 হতে পারে, 180 হতে পারে, 190 হতে পারে। সেটা এই দুটো রেশিওটাকে বলা হবে এফিশিয়েন্সি। যেমন এটা হচ্ছে সলিড প্লেটের স্ট্রেংথ, এটা হচ্ছে জয়েন্ট যখন করবা তখন সেটা P0 থাকবে না, P1 হয়ে যাবে, এফিশিয়েন্সি হবে P1/P2। আজকে এতটুকুই থাক, হ্যাঁ? এগুলো একটু দেখতে হবে, অনেক অনেক পড়ার বিষয় আছে, আর তোমাদেরকে আরো বুঝার জিনিস আছে এখানে। আজকে আমরা জাস্ট প্রিলিমিনারি কিছু জিনিস শুরু করে দিলাম, দেখাতেও তো সময় লাগে, সময় ছিল আজকে। নেক্সট থেকে ইনশাআল্লাহ ডিবেট করতে দেন। আচ্ছা, নেক্সট ক্লাসটা যদি রবিবার নেই, সমস্যা হবে তোমাদের? নেক্সট উইকের ক্লাসটা রবিবার কয়টা? সকালে 9টায়। 9টা বাজে ক্লাস আছে। সোমবার আছে? সোমবার ক্লাস আছে? না ম্যাম। তাহলে সোমবার নেই, হ্যাঁ? ম্যাম বলো। সোমবারে সিটি আছে না? ক্লাস সিটি সিটি আছে? সিটি থাকলে তো আর কিছু করার নেই, তাহলে বুধবারেই নিব। ম্যাম রেকর্ড ক্লাসটা আজকেই দিয়ে দিন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ম্যাম আগের দিনের রেকর্ডটা দেওয়া হয় নাই। আচ্ছা দিচ্ছি, এখন দিচ্ছি। ওকে ঠিক আছে, তাহলে তোমরা যেতে পারো, আমি ওই যে রুম নাম্বার ম্যাম আমার বলো। কারেন্ট ছিল না, মাত্র ঢুকলাম। এগুলো তো একটা অজুহাত আছে, ভালো আর কি বলবো বলো, আমার আসলে কিছু বলার নেই। দেখো আমার ক্লাস নিতে হয়, আমার ক্লাস নিতে হবে, আমি নিব, যা দেখে পাবো দিব। এত আমি আসলে এত বাচ্চাবাচ্চির সময় নেই, তোমরা ক্লাস করলে করবা, না করলে নেই, আমি কি বলবো। ঠিক আছে, তোমরা চলে যেতে পারো, আমি এখান থেকে রুম মিস, নাম্বার এই টপিকটি কোন বই থেকে মিস কভার করতেছেন? এটা হচ্ছে সিঙ্গারের বই, ওয়েল্ডিং সিঙ্গারের বই খুব ভালো করে করা আছে। আসলে সিঙ্গারের বই সবকিছুই খুব ভালো করে করা আছে, কিন্তু বইটার সমস্যা হচ্ছে একটু কেমন জানি আগোছালো মনে হয় আর কি, একটু বেশি ডিটেইলস লেখা তো, এটা হচ্ছে সমস্যা। এই না হলে সিঙ্গারের বইটা হচ্ছে সিঙ্গারে 465 হতে পারে, আমার কাছে 465 সলিউশন নাই আর কি। সলিউশন নাই, ওই জন্যই তোমাদেরকে তো এগুলো আমি অ্যাসাইনমেন্ট হিসেবে দিচ্ছি, চিন্তা করো না, তোমরাই সলিউশন বের করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা চলে যেতে পারো, আমি ওই